যে অবশেষে তারা যুদ্ধকে এগিয়ে নেওয়ার জন্য, বিএনপিকে ফাঁদে পাওয়ার জন্য আগাম নির্বাচনের কথা বলছে। যদি সুযোগ পায়, যদি তারা ছাদ পাতে, তাহলে পারে এই বোগাস নির্বাচনটি হতে পারে, কিন্তু সেই নির্বাচন আমরা হতে দিতে পারি না। তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন করতে হলে পারে একটি গণ আন্দোলনের সূচনা করতে হবে। এবং আজকে থেকেই ধরুন, আজকে থেকেই এই জনতা, আমি এসেছিলাম সকালে এবং আমি ভেবেছিলাম যে একটি আলোচনা সভা মানে হচ্ছে গুটি কয়েক বুদ্ধিজীবীদের আলোচনা, কিন্তু এই আলোচনার কথা শুনে যেভাবে আপনারা বিভাগ অসম্ভবভাবে প্রবলভাবে উপস্থিত হয়েছেন, সেটি প্রমাণ করে যে ভবিষ্যৎ একটি আন্দোলন আপনাদের দ্বারা সফল হওয়া সম্ভব। এই দেশের ভাগ্য এরকম যে 1975 সালে যে বাকশাল হয়েছিল, বাংলাদেশের মানুষের ভাগ্য এরকম যে জিয়াউর রহমান সেই গণতন্ত্রকে উদ্ধার করে দিয়েছিলেন। উনি বহুদলীয় গণতন্ত্র প্রণয়ন করেছিলেন। বাংলাদেশের ভাগ্য কেন যেন জিয়া পরিবারের হাতে নিহিত। 1991 সালের 90 সালের গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র নিশ্চিত করেছেন। এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে এই জিয়া পরিবারের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ, জিয়া পরিবারের হাতে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিহিত। এবং আমরা বিশ্বাস করতে চাই যে একটি বড় ধরনের গণ আন্দোলন এর মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব। আপনারা এখন যে সময়টি আছে, যে সময়টি অর্থাৎ 2 বছর যে সময় আছে, এই সময়টি সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত মন কষাকষি ভুলে গিয়ে, সমস্ত সংঘাত ভুলে গিয়ে সংগঠনকে সুদৃঢ় করুন। সংগঠনকে সুদৃঢ় করার পরে এলাকা ভিত্তিতে এবং জেলা ভিত্তিতে আন্দোলনকে বোঝানোর জন্য যে কৌশল নির্মাণ করা হয়েছে, আপনারা দেখেছেন যে বিএনপি নেতৃত্ব ইতিমধ্যে তারা সিরিজ অফ ডিসকাশন, সিরিজ অফ কনসালটেশন করে কর্মসূচি প্রণয়ন করেছে। এই কর্মসূচির প্রতি বিশ্বাস থাকতে হবে এবং আজকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। নেতাজি যেমন বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেবো। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, আপনারা যদি রক্ত দেন তাহলে অবশ্যই গণতন্ত্র আসবে এবং বিএনপি জয়লাভ করবে। আল্লাহ হাফেজ। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে আলোচনা করবেন ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক সময়ের শিক্ষক প্রফেসর ডক্টর দিলাবর চৌধুরী। এখন আপনাদের সামনে আলোচনা করছেন। ধন্যবাদ জানাবো জনাব মির্জা ফখরুল ইসলাম আলম সাহেবকে আমাকে এই সভায় নিমন্ত্রণ জানানোর জন্য। আমি কোনোদিন পলিটিক্যাল স্পিচ দিতে পারি না। পলিটিক্যাল স্পিচ আব্দুল লতিফ মাসুম আমার চেয়ে অনেক বেশি ভালো জানি। আমি শুরু করবো সভা বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে, আর আমি কিন্তু আমি কিন্তু রিটায়ার্ড, যখন পলিটিক্যাল সায়েন্স কম্পিউটার পলিটিক্স থেকে আমি অবসর গ্রহণ করেছি। আমাদের কাজ হলো, রাষ্ট্রবিজ্ঞানীদের কাজ হলো, যেটা আব্দুল লতিফ মাসুম বলেছে, যে রাষ্ট্রকে কীভাবে চালাতে হয়, সুন্দর পথে নিতে হয়, কল্যাণের জন্য নিতে হয়, সমতার ভিত্তিতে নিতে হয়, তার সম্পর্কে তারা অবজার্ভ করে, অবলম্বন করে সুসন্ত পথটা বাতিয়ে দেওয়ার চেষ্টা করে। সবসময় যে তারা সাফল্য অর্জন করে তা নয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের কাজই হলো রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমকে অবলম্বন করা, এর সম্বন্ধে সাজেশন দেওয়া যে কী করা উচিত সরকারের, কী করা উচিত অপোজিশনের,
শিক্ষিত সুশীল সমাজে এই সমস্ত যে সমস্ত রাষ্ট্রের বিশ্লেষণের দ্বারা তারা জনগণের সামনে তুলে ধরে। আমি একটা কথা বলতে চাই যে আমি বিএনপির কিন্তু সদস্য নই। আমি এখানে এসেছি সত্যি কথা বলতে আমার নিজের প্রাণের তাগিদে, কারণ আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে চলেছে। সুতরাং এই সময়ে আমাদের যারা রাষ্ট্রবিজ্ঞানী আছেন তাদের এটা কর্তব্য যে এই যে সিচুয়েশনটা আমরা দেখছি সেখান থেকে উত্তরণের পথ এবং জনগণকে জানিয়ে দেওয়া যে বাংলাদেশ রাষ্ট্র আজকে কেন এত ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। প্রথম কথা, আমাদের রাষ্ট্র দুই ভাগে বিভক্ত এবং এমনভাবে বিভক্ত যে মনে হয় যেন দুটা ট্রাইব তারা ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারে। এখন আরেকটা কথা হলো যে রাষ্ট্র যখন বিভক্ত হয় তখন সেই বিষাক্ত ও আপনার রাজনীতি প্রত্যেক নাগরিকের হৃদয়কে মনকে বিষাক্ত করে চলে, যেটা আমরা দেখছি এখন যে একটা সুস্থ রাজনীতির আপনার অবকাশ হলো যে দেশে গভর্নমেন্ট ফর্ম করবে এক পার্টি আর এক পার্টি ফর্ম করবে অপোজিশন। স্ট্রং অপোজিশন ছাড়া দেশে কোনো গণতন্ত্র আসতে পারে না এবং সরকার সেই স্পেসটা তৈরি করে দেবে। পরবর্তী পর্যায়ে একটা স্বচ্ছ সুন্দর নির্বাচনের মাধ্যমে যদি অপোজিশন কনভিন্স করতে পারে জনগণকে যে এই সরকার যিনি ক্ষমতায় আছেন তিনি জনগণের কল্যাণের জন্য কাজ করছেন না। সুতরাং আমরা সবাই জানি বাংলাদেশে কি সিচুয়েশন এখন, ভয়ঙ্কর সিচুয়েশন। দুটা সোশ্যাল ফোর্স আওয়ামী লীগ আর বিএনপি মুখোমুখি পর্যায়ে দাঁড়িয়ে গেছে। এটা আমাদের জন্য অতি জরুরি যে এই যে আপনার বিভাজন, এই বিভাজনকে কি করে আমরা একটা সমঝোতায় আনতে পারবো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে প্রত্যেকটা নাগরিক আমরা এখন এইভাবে বিষাক্ত হয়েছি। বিশেষ করে সরকারের ভূমিকা 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত যে রকম কার্যকলাপ বর্তমান সরকার করেছে তাতে আমাদের রাষ্ট্রের সমূহ ঘটেছে। আর আমি দেখলাম যে আপনারা সবাই জানেন যে এখানে মত প্রকাশের কোনো অবকাশ দেয় না সরকার, কিন্তু এমন পর্যায়ে পৌঁছে গেছে সেই অ্যারোগেন্স এবং সেপারেশন, যেটা আমি কালকে কাগজে পড়লাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত প্রফেসর তাসনিম সিদ্দিকী, উনি কিন্তু অত্যন্ত একজন সম্মানিত শিক্ষক গবেষক এবং তিনি বাংলাদেশের অভিবাসন বা প্রবাসী এই আপনার মাইগ্রেশন আমাদের দেশে জানেন, আমাদের দেশের লোকরা প্রবাসী কাজ করে। এই ওনার যে একটা এনজিও আছে, মানে উনি এটা তারা আপনার এই প্রবাসীদের কি অবস্থা, প্রবাসীদের জন্য কী রকমের সুবিধা সরকারের দেওয়া উচিত এর উপরে উনি গবেষণা করে এবং ওনার গবেষণা নিয়ে কিন্তু কেউ কোনোদিন প্রশ্ন করতে পারে নাই। এত নিরপেক্ষভাবে তিনি গবেষণা করেন। তাকে আপনার প্রবাসী সংসদীয় কমিটি তলব করেছে যে ওনার যে একটা ওনার গবেষণা যেটা বেরিয়ে এসেছে যে বাংলাদেশের যে প্রবাসীদের আয়টাকে যেটা দেখায় সেটা আপনার ঠিক নয়। ওনার গবেষণায় বেরিয়ে এসেছে যে প্রবাসীদের যে ইনকাম, সেই ইনকামটা যে দেশে আছে সেটার সঙ্গে কতটুকু গরমিল আছে, এটা উনি গবেষণা করে বার করেছে আর সংসদীয় কমিটি তাকে তলব করেছে। এটা অত্যন্ত একটা উদ্বিগ্ন হওয়ার কারণ আপনি যদি গবেষণা করতে না দেন, আপনি যদি আপনার মতামত আপনি তুলে ধরতে না পারেন, স্বাধীন মতামত, এবং উনি যে মতামতটা তুলে ধরেছেন গবেষণার দ্বারা, সেটা ওনার প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞ থাকা উচিত। কারণ উনি একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে গবেষণা করেন, সেটা হলো আমাদের প্রবাসীদেরকে নিয়ে। সরকার সবসময় প্রবাসীদেরকে আমরা
প্রবাসী যোদ্ধা হ্যান ত্যান অনেক কিছু বলে, কিন্তু আপনারা নিজের চোখে দেখে যে প্রবাসীরা কীরকম ট্রিটমেন্ট পায় দেশে এবং বিদেশে। আমাদের বিদেশের এমবেসিগুলি প্রবাসীদের কোনো দেখভাল করেন না। এটা আমাকে অত্যন্ত উদ্বিগ্ন করেছে যে তাসনিম সিদ্দিকীর মতো প্রফেসরকে সংসদ কমিটি তলব করে জবাব চায় যে ওনার গবেষণা ভুল। এবং আরও দুঃখের বিষয় যে তাসনিম সিদ্দিকী এই চাপে পড়ে উনি বলেছেন যে হ্যাঁ আমার ভুল হতে পারে, মানে আপনাকে জোর করে আপনার কাছ থেকে একটা স্বীকৃতি আদায় করতে। আরও একটা ঘটনার কথা বলবো, সেটা হলো যে ভদ্রলোক পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার নিজের বাইকে নিজেই জ্বালিয়ে দিয়েছে। কত কষ্ট, কত দুঃখ, কত বেদনায় সে জ্বালিয়ে দিয়েছে। তাকে সেই অপরাধে পুলিশ তাকে আটকে রেখেছে থানায় 18 ঘন্টা। কোন অপরাধে? এবং এমন চাপ সৃষ্টি করেছে যে উনি বেরিয়ে বলেছেন যে আমার ভুল হয়ে গেছে। জোর করে স্বীকারোক্তি আদায় করা ফ্যাসিস্ট রিজিমের ক্যারেক্টারিস্টিক্স। আর একটা বিষয় হলো, এটা আমাদের দেশের ডোমেস্টিক সিচুয়েশন। আমরা মুখোমুখি দাঁড়িয়ে গেছি এমন একটা অবস্থা যে এমনও হতে পারে দেশে একটা গৃহযুদ্ধের আশঙ্কা হতে পারে, এবং গৃহযুদ্ধ লাগলে পরে কে বেশি বেনিফিটেড হয়? একটা শক্তিশালী রাষ্ট্র, যে পাশের দেশের রাষ্ট্র যারা আমাদের সমাজের সংস্কৃতি আগ্রাসন করেছেন, আমাদের দেশে পুতুল সরকার করতে সাহায্য করেছেন, তারা হবে লাভবান। সুতরাং আমাদের সবাইকে কেয়ারফুল থাকতে হবে। জনগণ, পার্টি ওয়ার্কার, পার্টি লিডার্স, সুশীল সমাজ, এটা অত্যন্ত জরুরি যে আমরা মহাসংকটের মুখে আছি দেশের ডোমেস্টিক সিচুয়েশনের দ্বারা। আর ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটা হচ্ছে আপনার ভারত মহাসাগরকে ঘিরে, আমরা দেখতে পাচ্ছি দুটি রাষ্ট্র, চীন এবং ভারত, তারা আপনার পরাশক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু আমরা দেখেছি যে ভারতের শক্তিটা কিন্তু নিজের নয়। ভারতের শক্তি হলো আমেরিকানদের শক্তি। আমেরিকানরা ভারতকে পার্টনার করে আপনার চীনের উত্থানকে প্রতিহত করতে চাচ্ছে। বলাই বাহুল্য যে চীনের যে পরশক্তি হওয়ার ক্ষমতা, সেটা আজকে পৃথিবীতে কেউ আর থামাতে পারবে না। কারণ আজকের চীন আর 2014 সালের চীন দুটো সম্পূর্ণ অন্যরকম চীন। অত গভীর আলোচনা বলতে আমরা যাব না। এখানে আমরা দেখছি যে আমেরিকা যদি ভারতকে আপনার এই যুদ্ধে করতে পারে, তাহলে তারা চীনকে মোকাবেলা করতে সাহায্য হবে। এই যে দুটো শক্তি, ভারত ব্লেসেড বাই আমেরিকা and চীন on its own, এমন অবস্থায় বাংলাদেশ জিও পলিটিক্যাল, জিও স্ট্র্যাটেজি পর্যায়ে পৌঁছে গেছে যে এটা আমরা যদি ইউনাইটেড না হই, আমাদের জাতি যদি ঐক্যবদ্ধ না হয়, অ্যাজ ইট ইজ আমি বলতে পারি উইথ সার্টিনিটি যে বাংলাদেশ রাষ্ট্রকে কিন্তু ইন্ডিয়ান ভারতীয় আগ্রাসনের ক্ষেত্রে অনেকটা অগ্রসর হয়ে গেছে। কারণ আমাদের জনগণের মধ্যে, যাদেরকে আমরা বলি ফিফথ কলামিস্ট, যে এই দেশে থেকে দেশের বিরুদ্ধে তারা কাজ করে। সুতরাং এই যুদ্ধে আমরা যদি ইউনাইটেড না থাকি, একটা জাতি হিসাবে সংঘবদ্ধ না থাকি, তাহলে কিন্তু আমরা যেটা বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উল্লঙ্ঘনের প্রাণ যায়। এখন কি করে আমরা ইউনাইটেড হব? আমরা ইউনাইটেড হব একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ হিসাবে। যখনই আমাদের একটা জাতি এক হয়ে দাঁড়ায় গণতন্ত্র এবং ইয়ের জন্য, ইউনিটির জন্য, তখন যত ছোট, যত দুর্বল রাষ্ট্র হোকই না কেন, সেই রাষ্ট্র যে কোনো মোকাবিলা করতে সক্ষম হয়। এখন আমি আসবো আমাদের দেশের রাজনীতিতে কেয়ারটেকার গভর্নমেন্টের যে উত্থান এবং পতন। 1991-এ যেটা নির্বাচন হয়েছিল, যেখানে সবাইকে অবাক করে দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। এখন ক্ষমতায় আসার পরে আমরা যা শুনেছি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি একদিনের জন্য সুস্থভাবে প্রতিষ্ঠা করতে দেব না। এখন
সুতরাং 2 বছরের মাথায় আপনার বিএনপির ভুল ছিল এখানে। আমি একজন একাডেমিক, আমি সব কিছুই বলবো আপনাদেরকে। বিএনপির একটা ভুল হয়েছিল, সেখানে একটা এক্সকিউজ হয়েছিল আওয়ামী লীগের জন্য। তিনটা বছর, এই 5 বছর ক্ষমতাকালীন সময়ে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার স্টেট পাওয়ারকে মোকাবেলা করতে হয়েছে। রাস্তায় গিয়ে গণ্ডগোল করে বাধ্য হয়ে, আমি বলবো শুধু বাধ্যই না, খালেদা জিয়া অ্যাডভাইসাররা এবং বেগম খালেদা জিয়া নিজেও এটা অনুভব করেছিলেন, কারণ তিনি বাংলাদেশকে ভালোবাসেন, যে আমরা এই যে বিবাদ, এই বিবাদের মীমাংসা দরকার। সুতরাং উনি একটা কনস্টিটিউশনাল প্রসেসের ভিতর দিয়ে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে হাসিনা জিয়ার দাবি মেনে নিয়েছিল, এবং দাবি মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টকে আমাদের সংবিধানে জুড়ে দেওয়া হয়। এখন 2096, 2002 এটা দুটা ইলেকশনে কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য ছিল জনগণের জন্য। কেয়ারটেকার গভর্নমেন্ট একটা মোটামুটি নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে দিতে পেরেছিল। কিন্তু 2001 সালে আপনার আমাদের প্রধানমন্ত্রী উনি বুঝতে পারেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে তিনি যে ইডিওলজি, তার যে একক ক্ষমতার অধিকারী হওয়া বা বাংলাদেশকে একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট করার বাধা। সুতরাং উনি 2001-এর ইলেকশনের পরে তার যে দাবি, যে রোগী বৈঠক কথা একজন বললেন, তখন আমরা দেখি যে 11 আপনার সরকার, যে সরকারটি সামরিক শক্তির দ্বারা, ওটা আসলে একটা মিলিটারি রুলই ছিল, কিন্তু একটা সিভিলিয়ান ফাসাদ দেওয়া হয়েছিল। এবং এই যে ক্ষমতা গ্রহণ করলেন আমাদের প্রধানমন্ত্রী, আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড আছে, আমার ছেলেবেলার বন্ধু, সে আমাকে বলেছিল কিন্তু স্ট্রং আওয়ামী লীগার, মানে আওয়ামী লীগের কোনো ক্রিটিসিজম ফেলে ওটা পাগলের মতো হয়ে যায়। তো সেজন্য আমি ওর সামনে কোনো সময় রাজনীতি আলোচনা করি না, বিকজ শি লুজেস অফ সেন্স। এবং সে আমাকে বলেছিল, তুই দেখে রাখিস, এই যে 2008 সালে 9 সালে যে নির্বাচনটা হলো, এটাই বাংলাদেশের শেষ নির্বাচন। একথা এখনও আমার কানে বাজে। এবং তার মধ্যে থেকে আমরা দেখছি আমাদের স্বাধীনতা, আমাদের স্বপ্ন, গণতান্ত্রিক সমাজ গড়ার সবই আস্তে আস্তে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের দেশকে দুর্ভাগ করার পিছনে কিন্তু আমাদের প্রতিবেশীর অনেক অবদান আছে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য প্রতিবেশী দেশের অনেক এজেন্ট দেশ আছে। আমাদের রাষ্ট্রকে মঙ্গল করার পিছনে আপনার প্রতিবেশী রাষ্ট্রের যাদেরকে আমরা ভদ্রলোক করি, ব্রাহ্মণ করি, ব্রাহ্মণাবাদ, এটার সম্বন্ধে আমাদের জানা দরকার, তাদের অনেক কন্ট্রিবিউশন আছে। এই যে আপনার ভোটারবিহীন অথবা সংবিধানের ভিতরে আপনার এই যে কেয়ারটেকার গভর্নমেন্টটা, এটা তখন একটা চোখের কাটা হয়ে দাঁড়ায়। এবং উনি যখন ক্ষমতা পান, তখন কনস্টিটিউশনের মধ্যে একক ঘটনা দিয়ে উনি এটাকে বাদ দিয়ে দেন। আমি সংক্ষেপে বলবো এটা, যে আমাদের এই যে কেয়ারটেকার গভর্নমেন্টে উনি যে বাদ দিয়ে দিলেন, এখানে আমি প্রশ্ন করবো আমাদের সুশীল সমাজের জন্য। আজকে ওনারা বলেছেন যে 54 জন বিশিষ্ট নাগরিক, তবে নাগরিকদের মধ্যে কে বিশিষ্ট, কে অবিশিষ্ট, কে বিচ্ছেদ, আমি জানি না কি করে আপনারা ডিটারমিন করেন। এখন তারা এতদিন পরে একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেটাকে আইন প্রণয়ন করে তত্ত্বাবধায়ক সরকারকে আনতে হবে। তোমরা কি ঘুমিয়েছিলেন নাকি? যখন আপনার ডেলিবারেটলি একটার পর একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছিল, ফর এক্সাম্পল কেয়ারটেকার গভর্নমেন্টকে যে পর্যায়ে আপনার বাদ দেওয়া হয়েছিল, এটা তো কোশ্চেন করা উচিত ছিল সুশীল সমাজে, যে এটা একটা উদ্দেশ্যমূলক, তারা করে নাই। এবং একটার পরে একটা যখন আপনার সব ইয়েগুলি ভেঙে দিল, আপনার প্রতিষ্ঠানগুলি, আমি কোনোদিন তাদের মধ্যে কোনো ক্রিটিসিজম শুনি নাই। আজকে জাতি এমন ভয়াবহ অবস্থায় গেছে যে আপনার এই বিবেক, এই ঘৃণা, একে অন্যকে সহ্য না করার যে প্রবণতা, সেটা গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। কারণ ওই গ্রাসরুটে যখন তারা পার্টি বেসিসে স্থানীয় সরকার করতে চায়, তখন আমরা কাগজে লিখেছি যেটা ঠিক হচ্ছে না। অনেকে
ইংল্যান্ডের ইউকের আপনার এক্সাম্পল দেখায়। ইউকে তো আপনার পার্টি বেস স্থানীয় নির্বাচন হয়, কিন্তু ইউকের পলিটিক্যাল কালচার আর আমাদের পলিটিক্যাল কালচার এক নয়, এবং এই পার্টি হিসাবে আপনার স্থানীয় নির্বাচন করার আগেও আমি দেখেছি তখন কিন্তু বিএনপি আওয়ামী লীগ একটা বোঝাপড়ার মাধ্যমে স্থানীয় সরকার ইয়ে করতো, ইলেকশনের জন্য প্রতিযোগিতা করতো, এবং স্থানীয় পর্যায়ে কাজকর্মের ব্যাপারেও একে অন্যকে জিজ্ঞাসা করতো। কিন্তু আমাদের সিচুয়েশন এখন এত ভয়াবহ যে গ্রাম পর্যন্ত আপনার এই যে বিভাজন, এই যে ঘৃণার রাজনীতি, এই যে আপনার আমারই সব কিছু তোমার কিছু নাই, সব কিছু আলোচনার পরেও তার গাছটা আমার, সেটাও এখন চলে গেছে। এখন তার গাছটা আমার, আমি সন্ত্রাসী করে চাকরি করে আমি এটাকে নেব। এই যে ইরোশন অফ দি পলিটিক্যাল ইনস্টিটিউশন বাংলাদেশে, এটা কারা করেছে সে বিষয়ে কিন্তু শিশু সমাজ একটা বাক্য অঞ্চল আপনার বলেনি। এবং আজকে আমি যেটা কাগজে পড়েছি, কালকের কাগজে পড়েছি, একজন বলেছেন যে আইন করতে বলেছেন, এটা খুবই ধন্যবাদের ব্যাপার। এটা কিন্তু খুব একটা ধন্যবাদের ব্যাপার নয়। ইট ইজ টু লেট, I hope not, for Bangladesh to have this kind of aim to have a গ্রহণযোগ্য ইলেকশন কমিশন। মানুষের মন অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে। আমরা একে অন্যকে সহ্য করতে পারছি না। এমনকি আপনার কোনো একটা সোশ্যাল গেট টুগেদারও আমরা প্রাণে আলোচনা করতে পারি না। কে শুনছে, কে পুলিশকে খবর দেবে, কে আপনার র্যাবকে খবর দেবে, আপনার জানা নেই। আপনি এত আতঙ্কিত থাকেন এখন। আমার পুলিশ অবশ্য নিজেরাও কিছুটা করে, বাকিটা তাদেরকে সেরকম একটা দেওয়া হয়েছে। যেন এখন গাড়ির ভিতরে পুলিশ গাড়ি থামিয়ে বলে আপনার এটা করে লোটা খুলে, তারপর ওটা ইয়াবা দিয়ে দেয়। আমাকে পুলিশ ধরেছে অনেকবার, কিন্তু কোনো সময় ড্রাইভারের দোষ, কোনো সময় ড্রাইভারের দোষ না। ওই ভদ্রলোক যে তার বাইকটা জ্বালিয়ে দিলেন না, আমারও মাঝে মাঝে ইচ্ছা করে আমার গাড়িটাও জ্বালিয়ে দিই। অন্যায়ভাবে আপনার 9,000 টাকার মামলা দেয়, অন্যায়ভাবে আপনার 3,000 টাকার মামলা দেয়, 5,000 টাকার আপনার দেয়, মামলা দিয়ে দেয়। সেদিন আমি যখন আমাকে পুলিশ ধরেছে গাড়ি, আমি ড্রাইভারকে দেয়নি, আমার কাছে কাগজগুলি দাও। আমি কাগজগুলি পুলিশকে দিলাম, তখন যথাযথ খেলো, কাগজগুলি দেখে ঠিক আছে সব কিছু। তারপরে আমাকে বলে আপনার বনেটটা খোলেন। আমরা কেন? আচ্ছা খুললাম। আমি ব্যানারকে ওই দাঁড়িয়ে থাকা ওর পাশে, দেখো কিছু দিয়ে দেয় কিনা। আর আমি গাড়িতে বসে আছি, কাজে দেখতে পাচ্ছি। যখন পুলিশ আমার ডালা খুলতে পারে, গাড়ির যেটা ব্যাগ ডালা না কি যাবো, তখন আমি নিজে গাড়ি থেকে মেরে দাঁড়িয়ে থাকি। এই পর্যায়ে আপনার মানুষের জীবনের হ্যারাসমেন্ট যেটাকে বলে, জীবনকে কিভাবে আমাদেরকে এত হ্যারাস করতে পারে, যে জন্য আমরা দেখতে পারি হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ব্লাড প্রেশার। 4 জনের মধ্যে 1 জন আপনার ডায়াবেটিস, 5 জনের মধ্যে 3 জনের আপনার কিডনি সমস্যা। হার্ট অ্যাটাকের অ্যানালিসিস জানি বলতে পারবেন। কিন্তু এই যে আমাদের প্রতি মানসিক এবং শারীরিক নির্যাতন, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুতরাং একটা সুস্থ নির্বাচনের যারা বের হয়ে আসতে হবে। এখন আমি আমার লাস্ট যেটা সবাই ঐতিহ্য হয়ে যাচ্ছে, যেটা আমি বলতে চাই যে আমরা এই যে যেটাকে আমেরিকানরা বলে ইউআরডি ফিক্স, এদিকে যেতে পারছো না, ওদিকে যেতে পারছো না, এখান থেকে উত্তরণ কেমন হবে? একটাই আনসার, সেটা হলো, এবং সবার আনসার। আর আমি আশা করবো যারা আওয়ামী ভিতরেও সেম ব্রেন আছে, যারা অন্তত বুঝতে পারছে যে আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে। রাজার যুদ্ধ হবে, ঘরের প্রাণ যাবে, প্রতিবেশী একটা করে নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আমাদের ব্রেন ওয়াশ করার চিন্তা করবে, স্বাধীনভাবে যে থাকার কথা সেই স্বপ্ন থেকে সরিয়ে আনবে। তার আগে আমরা সবাই চিন্তা করবো যে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা। প্রথম উত্তর হলো সুস্থ, আমি ফ্রি ফেয়ার ইলেকশন। একটা গভর্নমেন্ট থেকে সেদিন বাংলাদেশ বলেছেন যে না না না, ওটা দেবে না, ওটা এখন কনস্টিটিউশন কোর্টের রায় ওটাকে বাদ দিয়েছে। কিন্তু ওই কোর্টে যে যদিও একজন অত্যন্ত আপনার কী বলবো দলদাস বিচারক
এই ভার্ডিক্টটা দিয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বলেছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধান এর সঙ্গে সংঘর্ষিত। কিন্তু সেই রায়ের সঙ্গে কিন্তু এটাও আছে, নেক্সট দুটা ইলেকশন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হতে পারে, যেটাকে প্রধানমন্ত্রী একা নাকচ করে দিয়েছেন। উনি যে কমিটি ফর্ম করেছিলেন তাদের যে অ্যাডভাইস ছিল যে আরও নেক্সট দুটা ইলেকশন কেয়ারটেকার আন্ডারে হোক, অথবা যারা আপনার এই যে পার্লামেন্টের লোক, ওই যারা পার্লামেন্টেরিয়ান তারাও বলেছিল। বাট এনিওয়ে, সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্টের যে দাবিটা উঠেছে সেটা তো অবশ্যই ওঠার কথা, কারণ আমরা সমাজে টিকতে পারছি না, সত্যি কথা বলি। এখন কেয়ারটেকারকে রিভাইভ করার জন্য অবশ্যই আন্দোলন করতে হবে, কারণ আন্দোলনের সঙ্গে সঙ্গে থাকতে হবে আপনার যুক্তি নির্ভর সমঝোতার ব্যাপার। আন্দোলন দরকার হবে, কিন্তু পাশাপাশি বিভিন্ন জায়গায় যে আমেরিকানরা তালেবানদেরকে যে ছেড়ে দিয়ে আসলো আফগানিস্তানে, আমেরিকানরা সৈন্য পাঠিয়েছিল যুদ্ধ করতে, কিন্তু দলা দলা কিন্তু তালেবানদের সঙ্গে তাদের সবসময় একটা যোগাযোগ ছিল। সুতরাং সমঝোতা এবং দুটাই দরকার হবে। প্রথম কথা হলো ওবায়দুল কাদেরের এই বক্তব্য যে কেয়ারটেকার গভর্নমেন্টকে রিভাইভ করা যাবে না, এটা একেবারেই একটা ভ্রান্ত কথা। কারণ ডক্টরিন অফ নেসেসিটি বলে একটা জিনিস আছে, সেই ডক্টরিন অফ নেসেসিটি দ্বারা ওই ভার্ডিক্টটা, যে ভার্ডিক্টটা সম্পূর্ণ ছিল, সেটা করা যেতে পারে। দ্বিতীয় প্রথম সমঝোতার ভিতরে এসে থাকবে যে আপনার এমন একটা হাউস তৈরি করতে হবে, সব পলিটিক্যাল পার্টির মাধ্যমে এমন একটা হাউস তৈরি করতে হবে যারা, যেটা নেপালে করেছে, নেপাল একটা অত্যন্ত অটোক্রেটিক ব্যাকওয়ার্ড নেশন ছিল, কিন্তু তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছে। এখন নেপালে আপনার আছে, নেপালের এখন গার্ডস আছে, তারা ইন্ডিয়াকে বলতে পারে যে ওই জমিটা আমার, তোমরা কেন রেখেছ। এটা তো নেপাল যেটা করেছে, সমস্ত পলিটিক্যাল পার্টি একটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তৈরি করেছিল, অল পলিটিক্যাল পার্টি। সেই পার্টির কাজ হবে, সেই হাউসের কাজ হবে কনস্টিটিউশন তৈরি করা, পাশাপাশি পার্লামেন্ট হিসেবে তারা থাকবে। সুতরাং আমি অনেক সময় নিয়ে নিয়েছি, আমি আসলে অনেক সময় নিয়েছি, কারণ আমরা টিচার মানুষ তো কথা বলতে শুরু করলে থামতে পারি না। কিন্তু আমি মনে করি যে এই পয়েন্টগুলি আপনারা নেবে আপনাদের ভিতরে, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, সেই সমঝোতাটা আনতে পারে একটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তৈরি করা, অথবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা, সেখানে সব পার্টির রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং সবাই মিলে সমঝোতার মাধ্যমে যে সংবিধান হবে, সেই সংবিধানের আন্ডারে ইলেকশন হবে। এই সংবিধানের আন্ডারে আপনার দেশে কোনো পরিবর্তন আসবে না ইলেকশন হলেও। এই পর্যায়ে হবেই না, যদি কেয়ারটেকার ওঠা তাহলে তাদেরও কিন্তু সমস্যা হবে। সুতরাং এইটুকু বলে আমি শেষ করবো। আমি আমি অনেক বেশি কথা বলে ফেললাম, কারণ যে কথা বলেছি আমি ঠিক রাজনৈতিক বক্তব্য দিতে অভ্যস্ত নই, আর আমি কোনো রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্তও না, আমি কিন্তু বিএনপির একজন সাধারণ সদস্য। আমার কথা হলো যে আমি কথা বলবো সেখানে যেখানে আমার দেশকে এই যে একটা যে ধরনের এর ভিতরে নিয়ে এসেছে, ডেঞ্জারাস সিচুয়েশনে নিয়েছে, সেখান থেকে কাটিয়ে উঠতে হলে ঠিক করতে হবে। এবং এখানে আমি সুশীল কুমারদের আপনার এই যে পার্টিসান বিবৃতি তারা দেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের চৌদ্ধাবাচনী শিক্ষক প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ। এখন আপনাদের সামনে আলোচনা করবেন।
দর্শক যারা যারা দেখছেন আপনারা সবাই কমেন্ট করবেন, আমরা আপনাদের নাম ঘোষণা করার চেষ্টা করব। আর সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে বাইক করে আবার লাগাবো। সভাপতি, প্রধান অতিথি, মঞ্চের বরিষ্ঠ নেতৃবৃন্দ, সৈনিক মাইকা দৈনিক উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজারি লোক থাকে না কর্মী, নেতা এবং ওইখানে যান গা আসসালামু আলাইকুম। একটু চাপা এই বসায় দেন, ওইখানে প্লেসটা করছি। আমি এটা খুব ভালো করেই জানি যে এই জাতীয় সমাবেশে দীর্ঘ বক্তৃতা কোনো সুযোগ নেই। বক্তৃতা যদি দীর্ঘ হয় তাহলে শ্রোতারা সেই বক্তৃতা শুনতে চায় না। আমি শুধু 3-4টা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। 1 নম্বর, আপনাদের মধ্যে কেউ কেউ বক্তৃতা দিচ্ছে শেখ হাসিনাকে, তার সরকারকে পদত্যাগ করতে হবে। এই দাবিটা কি সঠিক? আমার মনে হয়। কেন মনে হয় না সেটা বুঝিয়ে বলা দরকার। এখন যদি শেখ হাসিনা এবং তার সরকার পদত্যাগ করে তাহলে দেশে কোন সরকার নির্বাচন পর্যন্ত দেশ চালাবে? সাধারণভাবে সংসদীয় সিস্টেমে যদি ক্ষমতাসীন সরকার পদত্যাগ করে তাহলে রাষ্ট্রপতি সেই সরকারকে একটা ছোট মন্ত্রিসভা নিয়ে কাজ চালিয়ে যাওয়া, দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়া জন্য নির্দেশ। এখন আমাদের কাছে এই যে অপশন যে সরকার পদত্যাগ করবে, পদত্যাগ করার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন একটা সরকার হবে, সেই সরকারও হবে যারা ক্ষমতায় ছিল তাদের। সুতরাং আপনাদের যে মৌলিক দাবি যে নির্দলীয় নিরপেক্ষ ডাইরেক্ট লাইভ সরকারের অধীনে নির্বাচন করা, ইউটিউবে ছাড়ি না, ইউটিউবে এখনো ইয়ে করি এই দাবির মধ্য দিয়ে আদায় হবে। না, ফেসবুক পেজে 2, নির্দলীয় নিরপেক্ষ কুইটা সরকার যদি আদায় করতে হয় তাহলে সংবিধানে পরিবর্তন আনতে হবে, সংবিধানের সংশোধনী আনতে হবে এবং সেই সংশোধনী কিন্তু আবার ওই আস্তে পারবে যারা ক্ষমতায় আছেন তারাই সেই সংশোধনীটা করবে। সংসদে তাদের বিশাল যেটাকে বলে উপস্থিতি রয়েছে। এই অবস্থায় সংবিধান পরিবর্তনের জন্য যে এটা এখনো শুরু হয়নি, কেবল অ্যাড দেওয়া সেই আন্দোলন তো নিঃসন্দেহে কোনো ছোটখাটো আন্দোলন নয়। সেই আন্দোলনে অবশ্যই এদেশের বিশাল জনগোষ্ঠীর অংশগ্রহণ থাকতে হবে। আবুল হোসেন লন্ডন মহানগর অন্যথায় দলের এই সেক্রেটারি যে আবুল হোসেন সে জয়যুক্ত হওয়া যাবে শুধু কর্মীদের দ্বারা, কম পরে কখনো বেশি পরে যারা দৃঢ় সমর্থক তাদেরকে দিয়ে একটা গণ আন্দোলন। এখন না না এক প্রশ্ন হলো গণ আন্দোলন করতে গেলে আন্দোলনের যে ব্যাকরণ, সেই ব্যাকরণ বলে যে ধাপে ধাপে আন্দোলনটাকে সম্প্রসারিত করতে হবে
তীক্ষ্ণ করতে হবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করতে হবে। এই বাড়িটা লাগে না। আমি আমার জীবনে যত আন্দোলন দেখেছি সব আন্দোলনে এইরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে এবং রাজনৈতিক নেতৃত্ব সারা দেশে আমি রাত্রে 2টা বাজে আমার মেসেজ দিছে, সকালে ওইটা মেসেজ খুলে দিই। উপজেলায় হতে পারবে জনসভা করে না, আমি সকালে ফোন দিছি রে, ওই যে নুরুল রে, যে বিএনপির পেজে। পরিষ্কার ও মাইকের আওয়াজে মাঝে কি করছে আমি বুঝি না, পরে আস্তে 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 আইলাম আপনার ফোন দিয়ে দিকে। যেটা দেখছি যে যারা এখন ক্ষমতায় আছেন তারা তারা বিএনপিকে এই বোটকুটা কেডা এটা? হ্যাঁ, তাদেরকে বোটকুটার একদিন 12 ডলার দিতে হইব। জনগণের সঙ্গে সম্পর্কিত হওয়া এই যে বোটকু সুযোগ দেবে। ডিস্টার্ব করে আমাদের কোন পথ সাংবাদিক নাকি না না, এই ইউটিউবার। কিন্তু এসব ক্ষেত্রে ফেমাস হয়েছে বলে যে পন্থ অবলম্বন করতে হয় সেইটা একটা গণতান্ত্রিক দলের পক্ষে গ্রহণ করা হয়, চেষ্টা করা সম্ভব। আফটার অল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ইজ এ কনস্টিটিউশনাল পার্টি। আপনাদের দল একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। এই নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষে এখন দেশের যে অবস্থা, এই অবস্থার পরিবর্তনের জন্য যেই ধরনের আন্দোলন দরকার বিএনপি পেজের সেটা অতিথির দিকে ওই পাশের সেরা দৈরাটা ঘুরাইতেছে। এবং আমার কাছে মনে হচ্ছে এটাই জাতির সবচেয়ে বড় সমস্যা। এখানে একটু আগে দিলেরা চৌধুরী তার বক্তব্য পেশ করেছেন। সেই বক্তব্যে তিনি অনেক কথা বলেছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তার যে জ্ঞান, সেই জ্ঞান আমার নেই, কারণ আমি কখনোই রাষ্ট্রবিজ্ঞান পড়িনি বললে ভুল বলা হবে। যেগুলো পড়েছি সেগুলো আমার বিশ্ববিদ্যালয় জীবনে বা কলেজ জীবনে বিষয় বিষয়। যাই হোক, তাইলে আজকে বিএনপি একটা উভয় সংকটের মধ্যে আছে। বিএনপির বহু রকম সংকট আছে, কিন্তু এই সংকটটাই সবচেয়ে বড় সংকট। কিভাবে নিয়মতান্ত্রিক পথ ধরে আন্দোলন করা যায় এবং আন্দোলন করে দাবি আদায় করা যায়। এইখানে আরেকটা বড় সমস্যা আছে। সমস্যাটা হলো আসলে সরকারটা কি? সরকার হচ্ছে এমন একটা মানুষের সমষ্টি যাদের নির্দেশ আদেশ দেশে নিরাপত্তা বাহিনীগুলো মেনে চলে। যতদিন নিরাপত্তা বাহিনী সরকারের ততদিন সেই সরকার নির্বাচিত হোক কিংবা না হোক, তারাই ক্ষমতায় থাকে। আমি নিজেও জানি না সমাধান কোন পথে, আন্দোলন কোন পথে। আমরা আমাদের সময়ে যে আন্দোলন করেছি, যে 69-এর গণ অভ্যুত্থান করেছি, সেই অভ্যুত্থান সূচিত হয়েছিল যখন দেশবাসী সবাই প্রচণ্ড হতাশার মধ্যে ছিল। কারণ 1964 সালে প্রেসিডেন্ট আইয়ুব খান এবং ফাতেমা জিন্নার মধ্যে যে নির্বাচনী লড়াই অনুষ্ঠিত হয়, সেখানে জনগণের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। ভোটের অধিকার ছিল কেবলমাত্র পূর্ব পাকিস্তানে 40,000, পশ্চিম পাকিস্তানে 40,000
মৌলিক গণতন্ত্র, যাদেরকে বেসিক ডেমোক্রেট বলা হয়। আন্দোলন হচ্ছে না, মানুষ অত্যন্ত হতাশ। আমরা যারা ছাত্র নেতারা বটতলায় বক্তৃতা দিচ্ছি, আমাদের ডাকে এবার সর্বদলীয় ছাত্র সংগঠন, সেখানে ছাত্রলীগ আছে, সেখানে ছাত্র ইউনিয়নের 2 গ্রুপ আছে, সব মিলিয়ে আমরা 100-150 জন ছাত্রকে সেই সভায় জড়ো করতে পারি। তবে আমরা এটাও বুঝতাম সাধারণ ছাত্ররা আমাদেরকে সমর্থন করে, কিন্তু তারা এনএসএফের যে অত্যাচার, সরকারি ছাত্র সংগঠনের যে অত্যাচার, সেই অত্যাচারের ভয়ে এইসব সভা থেকে দূরে। তো সমস্যাটা ছিল এটাই যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে, সেই অচল অবস্থাটাকে কীভাবে ভাঙা যায়, এই কীভাবে ভাঙা যায় সেটা যদি বুঝতে হয় আমাদেরকে মৌলানা ভাসানীর কাছ থেকে শিখতে হবে। 69-এর আন্দোলন সম্ভব হয়েছে ডিসেম্বরের 5 তারিখ পল্টন ময়দানে মৌলানা ভাসানীর একটা জনসভা ছিল। সেই জনসভায় আব্দুল সেলিম নামে একজন রিক্সা শ্রমিক নেতা ছিলেন। তিনি সবার মাঝখান থেকে উঠে এসে বললেন, মৌলানা সাহেব অনুরোধ করলেন, হুজুর আপনি আগামী দিন বেবি ট্যাক্সি শ্রমিকদের উপরে, চালকদের উপরে পুলিশ যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে একটা হরতাল আহ্বান করেন। মৌলানা ভাসানী তাৎক্ষণিকভাবে তার আহ্বানে সাড়া দিয়ে তিনি হরতাল তার দলের সেক্রেটারি, কৃষক সমিতির সেক্রেটারি, এরা কেউই এভাবে হরতাল করার জন্য প্রস্তুত ছিল। তারা মৌলানা সাহেবকে নিরস্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু মৌলানা সাহেব কারো কথা শুনলেন না। তিনি হরতাল ঘোষণা করলেন। তাকে তৎকালীন ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস বাইতুল মুকাররমের সামনে মিছিল নিয়ে এগিয়ে যেতে থামিয়ে দিল এবং তার বুকের উপর স্ট্যান্ড গান, মেশিন গান এইসব দিয়ে তাকে ঘেরাও করলেন। তিনি করলেন কি, তার কাঁধে একটা আলাদা কাপড় ছিল, রাস্তায় বিছিয়ে নামাজ পড়ে নামাজের পরে যে মুনাজাতে তিনি দেশের অবস্থা, কিভাবে অত্যাচার চলছে, কিভাবে দুর্নীতি হচ্ছে, কিভাবে দেশের স্বার্থ টিকিয়ে থাকা হচ্ছে, এইসব কথা বলে আল্লাহর কাছে তারা প্রার্থনা করলেন। তিনি প্রার্থনা করলেন যে এইসব ফেরাউনদের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। শেষ পর্যন্ত পরের দিন হরতাল সফল হলো কোনো রকম প্রস্তুতি ছাড়া। এর পরের দিন আবার হরতাল হলো কোনো রকম প্রস্তুতি ছাড়া। সেই সময় সেই আন্দোলনে 2 জন শহীদ হয়েছিল, 2 জন শহীদ হয়েছিল। এরপর তিনি 29শে ডিসেম্বর 68 সাল গ্রাম বাংলায় হরতাল ডাকলেন, হাট হরতাল ডাকলেন, সেটাও সফল। তারপরে এসেছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম, যার কর্মসূচি প্রণয়ন করা হয়েছিল 3রা জানুয়ারি। এই যে হঠাৎ করে কোনো প্রস্তুতি ছাড়া একটা হরতাল করা যায়, শুধু নেতা কর্মীরা অংশগ্রহণ করে না, সেই দিন আর তারিখটা, সময়টা বোঝার জন্য হিউম্যান সাইকোলজি,
মানুষের মনের অবস্থা বোঝার জন্য সেই রকম নেতৃত্ব দরকার। মৌলানা ভাসানী এইভাবে অনেক আন্দোলন সফল করেছে। সেই জন্য ওনাকে বলা হতো যে তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা আছে, যে ক্ষমতার বলে তিনি কখন কি করতে হবে সেটা নির্দেশ দেন। তারপর দেশে যে গণ অভ্যুত্থান হলো, শহীদ আসাদ শাহাদাত বরণ করলো, মতিউর রহমান মল্লিক শাহাদাত বরণ করলো, সারা দেশে ডাক্তার জোহা শাহাদাত বরণ করলো, সারা দেশে শত 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 মানুষ নিহত হল, কিন্তু মানুষ কিছু হতো। এইরকম একটা গণ অভ্যুত্থান যদি করা যায় তাহলে হয়তো আপনাদের দাবি আপনারা পূরণ করতে পারবেন। সুতরাং কাজটা খুব সহজ না। শেষ কথা, এটাও শিক্ষণীয় একটা বিষয়, সেটা হচ্ছে যে সংবিধানের দোহাই দিয়ে বলা হয়, আদালতের রায়ের দোহাই দিয়ে বলা হয়, কোনো অনির্বাচিত ব্যক্তি দেশের ক্ষমতায় থাকতে পারে না। এইটা বর্তমান সংবিধানের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এটা চিন্তা করা হলো না যেই দিন একটা সরকারের মেয়াদ শেষ হয় তারপর 3 মাসের মধ্যে নির্বাচন করতে হয়, এই সময় যেই সরকারটা থাকে সেটাকে নির্বাচিত সরকার বলা যায় না। সুতরাং নির্বাচিত সরকারের যে থিওরি, যে আইন, এইটা বাস্তবতা। আমি আমার বক্তব্য এইগুলো আশা করি বিএনপির নেতৃবৃন্দ চিন্তা ভাবনা করবেন। এছাড়া আন্তর্জাতিক কিছু ব্যাপারও আছে। মজার ব্যাপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে কোয়াড ঘোষিত হয়েছে সেটা চীনকে ঠেকিয়ে দেওয়ার জন্য, চীনের অভ্যুদয়কে স্থগিত করে দেওয়ার জন্য। সেখানে আমরা লক্ষ্য করছি কোয়াডের বিরোধিতা করতে গিয়ে চীনের রাষ্ট্রদূত নয়, পররাষ্ট্রমন্ত্রী কতদিন আগে আপনার সেন্ট্রাল এশিয়াতে একটা সম্মেলন হয়েছিল, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। সেই সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রমন্ত্রী বলেছেন এই দেশের স্বাধীনতা আরো মজার ব্যাপার হলো ওয়ার্ডের চিঠিতেও কিন্তু একই কথা, স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের কথা বলা হয়েছে। কাজে এই উভয় ক্ষেত্রে একটা স্লোগান তারা দিয়েছে। সেই স্লোগানটা হলো যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। এটা তো খুবই সত্য কথা। দেশ যদি সার্বভৌম না হয়, রাষ্ট্র যদি সার্বভৌম না হয়, তাহলে এই রাষ্ট্রের ভিতরে গণতন্ত্র থাকতে পারে। কাজেই গণতন্ত্রের দাবিকে, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের যে দাবি, সেই দাবির সঙ্গে যদি সম্পৃক্ত করতে পারেন তাহলে কিছু একটা অর্জন করা সম্ভব। আমার শরীরটা ভালো লাগছে না, কথা বললে এখন কাশি আসে। আমি আশা করব নেতৃবৃন্দ এই সমস্যাগুলো তারা তাদের মাথায় নেবেন এবং সেই কথা মনে রাখবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
এইরকম জাতি কিছু না। 2014 সালে কাজ করা হয়েছে, কিন্তু ভাবিয়া করা হয় না, সেজন্য সেই সময় বিজয় অর্জন করা সম্ভব। তাই আজকে এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ আমাদের সহায় হোক, দেশের মানুষ গণতন্ত্র অধিকার ফিরে পায় এই আশায়। ধন্যবাদ। সাথী বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, নন্দিত জননেতা জনাব মির্জা আব্বাস। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভাই কাটটা দেন একটু। পিছনে 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 পিছনে, এই যে পিছনে ভাই, পিছনে এত ঘুরায় দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলোচনা সভার সভাপতি, বিএনপির মহাসচিব, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সামনে সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার একটু দেরি হলে আসতে, আমি দুঃখিত। আমি সরাসরি হসপিটাল থেকে নিয়ে এসেছি, ডাক্তারের থেকে গেছিলাম। আজকের এই বিষয়টা, এই বিষয়টা কিন্তু একটা, এই বিষয়টার মধ্যে একটা নতুনত্ব আছে। আপনারা কি ভাবেন, এই কথা মনে করেন? আজকের সাবজেক্টে আলোচনাটা যাই, আপনারা যে বিষয়টা দেখলেই হয়ে যাবে, তার মধ্যে আসে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আলোচনাটার একটা নতুনত্ব আছে। বিশেষ করে নির্বাচন তো সবসময় বাংলাদেশ হয়ে এসছে, সামনে আরও হবে, কিন্তু সেটা নিয়ে আলোচনার কি আছে? কিন্তু এই আলোচনার সুযোগটা আজকে আওয়ামী লীগ আমাদেরকে করে দিয়েছে। আওয়ামী লীগকে চোখে আঙুল দিয়ে আমরা দেখে দিতে চাই যে এই 1 অক্টোবর সালের 1 অক্টোবর যে নির্বাচন হয়েছিল, এটা হলো শেষ সুষ্ঠু একটা নির্বাচন, নিরপেক্ষ সরকারের অধীনে একটা শেষ সুষ্ঠু নির্বাচন, যেটা বিএনপি দিয়েছিল। এছাড়াও বিএনপির প্রত্যেকটা নির্বাচন যখন বিএনপির সময় হয়, প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক হয়েছিল। এটা আমাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই, দেশবাসীকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। এই জন্য এই আলোচনা সভাটা আমাদের গিয়ে কথা, ওই যে কালকে দেখলাম ওই আমাদের আওয়ামী লীগের আরে ওই কোর্টের কথা বলে, কাদের 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 ওই কাদের সাহেব বলতেছে, যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে তারা নাকি সংগঠন বিরোধী কথা বলে, কি বলে, গঠনতন্ত্রের বিরোধী কথা বলে, গঠনতন্ত্র বিরোধী। আর আমি কি বলি জানেন ভাই, আমি তাকে খুব চিন্তা করলাম, আরে এই গঠনতন্ত্র তো মর্গে নিয়ে কাটতে কাটতে সাইটা কাইটা সাইটা এর সর্বনাশ করে যেটা, এর কবর দেওয়ার জায়গাও নাই রাখা। এমনভাবে গঠন অবস্থায় এই আমাদের সংবিধানের অবস্থা রাখা হয়েছে।
সংবিধানকে শেষ করে দিয়েছে কাটাছেড়া করে। এই সরকার লম্বা লম্বা কথা বলে। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের ফেরত যাওয়ার সুযোগ নাই। এর সোজা ভাষা হলো যে আওয়ামী লীগের ক্ষমতা থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পরিবেশা, যে আওয়ামী লীগ চিরজীবন ক্ষমতা থেকে যাবে না। এই পুলিশ দিয়ে, এই প্রশাসন দিয়ে, এই বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে বিএনপিকে দমন করে রেখে, দেশবাসীকে দমন করে রেখে তারা বরাবর ক্ষমতায় টিকে থাকে। কিন্তু আওয়ামী লীগ একটা ইতিহাস বলে গেছে যে পৃথিবীতে কোনো স্বৈরাচার কোনোদিন টিকে থাকতে পারে নাই, এবং স্বৈরাচারকে যেতে বাধ্য করা হয়েছে। স্বৈরাচার আমার যায় না, কিন্তু এটা কিন্তু বাস্তব। স্বৈরাচার কখনো যায় না। হ্যাঁ, ঠিক আছে। বাস, ঠিক আছে, ঠিক আছে। হাসিনা যাবে না, যাবে হলো শোনো শোনো, তোমরা কবে খেলাই বা কথা কও, কবে খেলাই করবো? আমাদের একটাই কথা এখন, শেখ হাসিনাকে খেদানোর প্রস্তুতি নিতে হবে, অন্য কোনো কথা নাই। কারণ এই সরকার অধীনে, এর আগে আমরা বলেছি, কালকে মহাসচিব স্পষ্ট আমরা বলেছেন যে এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন কমিশন হোক এখন আমরা তার অধীনে নির্বাচনে যাবো না, এবং এগুলো বারবার আমরা আরো বলছি। আর একটা জিনিস, আমি আসি ভিতরে, আমার পিজি হসপিটাল থেকে এখানে আসতে সময় লাগছে প্রায় 20 মিনিটের মতো, কিন্তু ভিতরে হাইটে ঢুকতে লাগছে আমার 15 মিনিট। এত লোক বাইরে, এত লোক। এখন আমি মানুষের সাথে অনুরোধ জানাবো যে আপনি যেখানে কথা বলার দরকার বলেন, যদি না বলেন যে আমরা কি অ্যাটেন্ড দেবো, আমরা ইনশাল্লাহ শরীর উদ্যানে মিটিং করবো। কারো পারমিশন দেবো না, কারো পারমিশন দেবো না। আমরা মিটিং করবো শরীর উদ্যানে। আমাদেরকে মিটিং করার জায়গা দিতে হবে, আমাদেরকে প্রেস ক্লাবের জায়গা দেবেন না, আমাদেরকে ফুটপাথে জায়গা দেবেন না, আমরা ইঞ্জিনিয়ার আসতে পারবো না। এখানে বলেছেন, কন্ডিশন দিয়েছেন 500 লোকের বেশি আসতে পারবে না। আরে ভাই, বিএনপি 500 লোক যদি আসে, রাজনীতি হবে, করবে না কে বাংলাদেশে? বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী, বিএনপি লক্ষ লক্ষ সমর্থক, তাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে, সারা বাংলাদেশের জনগণের মাথায় ঘুরে বেড়াচ্ছে এই আওয়ামী লীগ গেল, বিএনপি আসবো, আওয়ামী লীগ গেল, বিএনপি আসবো। এই অবস্থায় আমাদের আশা করি। আমার কথা ঠিক কিনা বলেন তো? সকলের ভিতরে একটাই আওয়াজ, আওয়ামী লীগ বোধহয় গেল, বিএনপি বোধহয় আসলো। এই যে মাঝ থেকে বোধহয় শব্দ উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ যাবে, বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের পতন আমাদের ঘটাতেই হবে, যেভাবেই হোক, পারি ওই যেভাবে পারি। একটা সাংস্কৃতিক কবিতা বললাম, শত্রুকে নিপাত করতে হবে। এই শত্রু নিপাত না করলে আমাদের স্বাধীনতা থাকবে না, এই শত্রু নিপাত না করলে সার্বভৌম থাকবে না, এই দেশের গণতন্ত্র থাকবে না, এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে না। আমার আগের বক্তা, সূর্যের বক্তা মহব্বে বলে গেছেন, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র না হলে গণতন্ত্র থাকে না। আর আমি বলতে চাই, একই সঙ্গে যদি গণতন্ত্র না থাকে, তাহলে দেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব থাকতে পারে না, থাকবে না। কারণ আমাদের কারো নতুন হয়ে যদি আমরা নির্বাচন করি, কারো দয়ায় যদি আমরা ক্ষমতার দিকে থাকি, তাহলে ওই দেশ স্বাধীন থাকবে না। প্রিয় ভাইরা, আগামীতে এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রাখার জন্য, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমাদের সংগ্রাম টিকে থাকতে হবে, এবং আওয়ামী লীগ তারা আন্দোলনে আমাদের বিশ্বাস করতে হবে, এবং সেই লক্ষ্যে আমাদের আগামীতে এগিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাথী বন্ধুরা, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিপ্লবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশ সরকারের সাবেক নন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আজকের এই সভার সভাপতিত্ব ভাষণ করবে।
Bismillahirrahmanirrahim. আমি বারবার আরে ভাই থামো না, আমি বারবার অনুরোধ করেছি যে আমাদের এই সভাটা একটু এই ছেলে থামো থামো, আগুন জ্বালায় পরে থামো। আমাদের এই সভাটা কিন্তু কোনো জনসভা নয়, এটা একটা আলোচনা সভা। এর যে বিষয়টা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাৎপর্যপূর্ণ বিষয়। এই মাইকের আওয়াজ হয় না কেন? না না আসতেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে মাইকে? পাওয়া যায়। এই বিষয়টা যদি দেখা যায় তাহলে কিন্তু আসল আমাদের রাজনৈতিক যে সংকট, সেই সংকটটাই এখানে উঠে এসেছে। প্রধান যে সংকট আমাদের বাংলাদেশের রাজনীতির যে এখন বর্তমান যে সংকট, সেই সংকটটা এখানে এসেছে। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করতে চাই যে আমাদের আজকে যিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, তিনি অত্যন্ত একটা জরুরি কাজে আটকে পড়ে যাওয়াতে তিনি আসতে পারেননি। আমি সেজন্য তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র এবং জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মির্জা আব্বাস। উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ খ্যাতনামা এবং বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর মাহবুবুল্লাহ। উপস্থিত আছেন আমাদের আরেকজন অত্যন্ত বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর ঢিলারা চৌধুরী। উপস্থিত আছেন আমাদের আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর লতিফ, এবং আমাদের মহানগরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সভার নেতৃবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলেছি আপনাদের আজকের এই অনুষ্ঠানটি আমাদের হওয়ার কথা ছিল প্রেস ক্লাবে গতকাল, কিন্তু প্রেস ক্লাব হঠাৎ করেই আমাদেরকে জানালো যে ওই অনুষ্ঠান তারা করতে দিতে পারবে না। এবং এখন যেটা হয়েছে, প্রেস ক্লাবে আমাদের প্রায় বিএনপির বেশিরভাগ এখন পর্যন্ত যে অনুষ্ঠানগুলো যারা যারা তারিখ নিয়েছিল সেগুলো সবই তারা বাতিল করে দিয়েছে। কারণটা হচ্ছে যে আমাদের সেদিন যেখানে লাস্ট যে অনুষ্ঠান ছিল মহানগরের, সেই অনুষ্ঠানে সম্ভবত একজন সাংবাদিক সেখানে আপনার নিগৃহীত হয়েছিলেন। আমি কথাটা একটু আপনাদেরকে বলতে চাই, আমরা যারা বিএনপিকে সমর্থন করি, বিএনপির কর্মী, বিএনপির নেতৃত্বরা আছি, আমাদেরকে সব সময় এই ভাই আপনাদের চিৎকার করেন সব সময় আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদেরকে এই সময়ে অতিক্রম করতে হলে অত্যন্ত কৌশলের সঙ্গে, ধৈর্যের সঙ্গে এবং সমস্ত সম্পর্কে মোকাবেলা করে বুদ্ধিমত্তার সঙ্গে অতিক্রম করতে হবে। ছোটখাটো ঘটনা করে আসল ঘটনাকে বিনষ্ট করা যাবে না। যাবে কি? এই কথাটা মনে রাখতে হবে। এখানে হইচই করে শুধু স্লোগান দিলেই কিন্তু আন্দোলনটা হবে না। আন্দোলনের জন্য তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। এখানে যারা আছেন তাদের কিন্তু অনেকেরই, আমি তাদেরকে বয়সে চিনি, যারা এখানে আমাদের তরুণরা, কিশোররা যারা আছে, তাদের কিন্তু আন্দোলন সম্পর্কে খুব একটা পরিষ্কার ধারণা নাই। আমাদের সামনে যারা বসে আছেন এখানে, এই যে খোকন সাহেব, মিলন সাহেব, আমানুর রহমান সাহেব, সালাম সাহেব যারা আছেন, আব্বাস ভাইরা যারা আছেন, তারা জানেন আন্দোলন কিভাবে করতে হয়, কেন করতে, কিভাবে কেমন করতে। ওইটা মাথার মধ্যে রেখে আমাদের সমস্ত সংগঠনগুলোকে সেইভাবে তৈরি করতে হবে। এবং সেই জন্যই কিন্তু আমাদেরকে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি দিন রাত পরিশ্রম করছেন আমাদেরকে সংগঠিত করবার জন্য, তাই না? এইভাবে আমাদেরকে এগোতে হবে। আজকের যে বিষয়, আমাদের বরেণ্য
চিন্তাবিদরা, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ তারা বলেছেন, আমাদের আব্বাস ভাই বলেছেন, এই 1 অক্টোবর ছিল শেষ নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ছিল। জনগণ সেখানে পার্টিসিপেট করেছিল, ভোটাররা নির্ভয় ভোট দিতে পেরেছিল, যার ভোট যাকে ইচ্ছা তাকে দিয়েছিল। আমরা এই দিনটা এই জন্য পালন করছি। অনেকে বলবেন যে 2008 সালে একটা নির্বাচন হয়েছে। 2008 সালে যে নির্বাচন হয়েছে সেখানে তথাকথিত একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, যে তত্ত্বাবধায়ক সরকার বৈধ সরকার ছিল না, কারণ সেটাকে 2 বছর তার মেয়াদ বাড়িয়ে দিয়েছিল তথাকথিত হাইকোর্ট, এবং সেটা ছিল একটা অবৈধ ফখরুদ্দিন মঈনুদ্দিনের একটা সেনা সমর্থিত সরকার। নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে কারণে সে নির্বাচনও কিন্তু আপনার সুষ্ঠু হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। তারপরেও আমাদের দেশনেত্রী শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে সেদিন সেটাকে মেনে নিয়ে তিনি পার্লামেন্টে গিয়েছিলেন। দুর্ভাগ্য এই জাতির যে তারপর থেকে এই দেশে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। বন্ধুগণ, আপনাদের মনে থাকার কথা, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এটা কিন্তু আমাদের দাবি ছিল না, এটা দাবি ছিল আজকে আওয়ামী লীগের, এটা দাবি ছিল আজকে শেখ হাসিনা, যিনি এখন সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গিয়ে ইউ টার্ন নিয়ে গিয়ে বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। সেদিন কিন্তু 173 দিন হরতাল করেছিলেন এবং গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যা করেছিলেন। এই কথাগুলো আমরা কেউ মনে করতে চাই না। এই আওয়ামী লীগই সেদিন গোটা বাংলাদেশকে সন্ত্রাস এবং তাদের সমস্ত গুন্ডা বাহিনী দিয়ে অচল করে দিয়েছিল। আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সেদিন কিন্তু তিনি একটা পার্লামেন্ট ইলেকশন করেছিলেন, যে পার্লামেন্ট ইলেকশন করার পরে সেই পার্লামেন্টে তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে পাশ করিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আপনার কোনো দল যদি সরকারে থাকে আর সেই সরকারের অধীনে নির্বাচন সহজে সুষ্ঠু হয় না। যে সরকারে যায় সে চেষ্টা করে ইলেকশন কমিশনকে নিয়ন্ত্রণ করতে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে, বুথ দখল করতে, সেইভাবে সে নির্বাচনটা করে নিতে চায়। সেই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা দেখলেন যে আমাদের নির্বাচনটা যদি একটা নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকার থাকে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। সেই জন্যই সেটাকে সেদিন নিয়ে পার্লামেন্টে পাশ করিয়েছিলেন। বন্ধুগণ, বাংলাদেশের যারা শত্রু, বাংলাদেশে যারা একটা সুষ্ঠু স্বাভাবিক স্থিতিশীল অবস্থা থাকুক, একটা রাষ্ট্র এখানে নির্মিত হোক, একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক, এটা যারা চায় না তারা তখন থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। এবং তখন 2001 সালে নির্বাচিত সরকার, সেই বিএনপির সরকার, সেটাকে কিভাবে ক্ষমতা থেকে নামানো যায় তার জন্য সব রকম প্রচেষ্টা তারা করেছে। আপনারা দেখেছেন 2006 সালের আগে তারা সেই একইভাবে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও করে, এখন ওবায়দুল কাদের সাহেবরা বলেন বিএনপি নাকি হরতালের পার্টি, বিএনপি আপনার জ্বালাও পোড়ার পার্টি। আর হরতাল, জ্বালাও পোড়া আপনাদের কাছ থেকে তো কোনোদিনকে ওই ক্রস করতে পারবে না। আপনাদের যে রেকর্ড, সেই রেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারবে না। আপনারা বরাবরই সন্ত্রাস করে ক্ষমতায় এসেছেন এবং সন্ত্রাসের মাধ্যমে আপনার ক্ষমতাকে দখল করে রেখেছেন। আজকে এই যে 2008 সালের পর থেকে পরিকল্পিতভাবে আপনারা প্রথমে বিচার বিভাগকে ব্যবহার করেছেন, বিচারপতি খালের লোককে দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে দিয়ে আপনার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছেন। সেদিন কিন্তু পার্লামেন্টের একটি কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিতে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়ে এসেছিল, আওয়ামী লীগ সহ, যে দেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। কিন্তু শেখ হাসিনা এককভাবে সেই সমস্ত মতামতকে উপেক্ষা করে তিনি দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। বন্ধুরা, 2014 সালে আমরা সেই নির্বাচনকে
বর্জন করেছিলাম, সমস্ত রাজনৈতিক দল, একটা না, বিএনপি সহ সকল রাজনৈতিক দল বর্জন করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। সেদিন 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তারা সেদিন নিজেদেরকে জোর করে ক্ষমতা দখল করেছিল। পরবর্তীকালে আমরা দেখেছি 2018 সালে আগের রাত্রে ভোট করে তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে এবং তার আগে ভোট যেন তারা করতে পারে তার জন্য কি করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, গায়েবী মামলা, যার সমস্ত আসামিরা আজকে এখানে আছে না, গায়েবী মামলা আসামি, কোর্টে যেতে হয় না প্রত্যেক দিন। বন্ধুগণ, এই সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কোনো জনসমর্থন নাই, রাজনৈতিকভাবে তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। তারা জানে যে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনে তারা 30টাও আসন পাবে না বন্ধুগণ। এই কারণে তারা আজকে কি করেছে, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা তাদের দলীয়করণ করেছে। বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভাগ, এমনকি দুর্ভাগ্যজনকভাবে কষ্ট হয় বলতে আমাদের এই যে গণমাধ্যম, এটাকেও তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে। ফলে আজকে গোটা জাতি তাদের কথা বলতে পারছে না, তাদের মতামত দিতে পারছে না। আমরা সাধারণ মানুষ যারা, আমরা এই দেশের প্রজাতন্ত্রের যারা আপনার নাগরিক, আমাদের মাত্র একটা দিনে আমরা রাজা হই, কোন দিন, যেদিন আমি ভোট দিতে পারি, তাই না? কিন্তু সেই ভোটের অধিকারটা তারা কেড়ে নিয়ে গেছে। এখন কেউ ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারে না। বন্ধুগণ, এই ভোটের অধিকারটা, কথা বলার অধিকারটা, এটা আমরা এমনি এমনি পাইনি। আমরা দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, আমাদের দেশকে স্বাধীন করেছি আমরা একটা রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে। আমাদের সেই 1971 সালে এখানে যারা বসে আছেন আমরা সকলেই সেই যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। কেন? যে আমরা একটা রাষ্ট্র পাবো, যে রাষ্ট্রে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে পারবো, আমাদের কথা বলার সুযোগ থাকবে, আমাদের কাজের সুযোগ থাকবে, আমাদের ছেলে মেয়েদেরকে নিরাপত্তার মধ্যে থাকবে, আমাদের পরিবারকে আমরা মোটা ভাত, মোটা কাপড় দিতে পারবো। আওয়ামী লীগ কি করেছে? সেদিনও তাই করেছিল। 1971 সালের পরে তারা এই ভোটের অধিকারও কেড়ে নিয়েছিল এবং সব শেষে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। ভুলে গেলে চলবে না। আজকে বড় বড় কথা বলেন ওবায়দুল কাদের সাহেব, একবার পেছনে তাকায় নিজের চেহারাটা দেখুন, সেদিন কি করেছিলেন। আজকে সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছেন। এই দেশের মানুষকে দলে পিষে আপনার শুধু ক্ষমতায় থাকার জন্যই এই ভয়ঙ্কর একটা যুদ্ধ ঘোষণা করেছেন জনগণের বিরুদ্ধে। আজকে কথায় কথায় মামলা, আর যত আইন তৈরি করেছে, কি আইন? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমার ভাইরা এখানে আছেন, আমাদের গণমাধ্যমের ভাইরা, তারা জানেন কি ভয়ঙ্কর এই আইন। আজকে প্রায় 4000 মানুষের বিরুদ্ধে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে মামলা হয়েছে। আবার একটা নতুন আইন করতে যাচ্ছে, আবার কি যেখানে আপনার সিকিউরিটি অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ আইন একটা করতে যাচ্ছে, যেখানে কেউ কোনো কথা বললেই সেখানে তার নিয়ন্ত্রণ করতে পারবে। এই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করে জনগণকে ভয় দেখিয়ে, ত্রাস দেখিয়ে তারা আজকে পুরো দেশটাকে, রাষ্ট্রটাকে, জনগণকে আজকে একেবারে পায়ের তলে দাবিয়ে রাখছে। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু একজন সাধারণ নেতা নন। তিনি 1981 সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে এই জাতি যখন একজন সত্যিকার অর্থে গণতান্ত্রিক নেতার দরকার ছিল, সেদিন তিনি গৃহবধূ ছিলেন। সেই গৃহবধূ থেকে তিনি বাইরে বেরিয়ে আসলেন, তিনি হাল ধরলেন সেই পতাকার, স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা। তিনি হাল ধরলেন বিএনপির, যারা এই দেশে সত্যিকার অর্থেই একদলীয় গণতন্ত্র থেকে, শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। তিনি যে বিএনপি সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই দলের
পতাকা ধরলেন, স্বাধীনতার পতাকা হাতে তুলে নিলেন, সার্বভৌমত্বের পতাকাকে হাতে তুলে নিলেন, গণতন্ত্রের পতাকাকে হাতে তুলে নিলেন। সেই নেত্রী দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সেই সংগ্রাম করে তিনি সবাইকে রাস্তায় নিয়ে যুদ্ধে জয়লাভ করে, সংগ্রামে জয়লাভ করে তিনি একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। বন্ধুগণ, 1991 সালে উড়ে এসে জুড়ে বসেননি, আপনাদের মতো ভোট চুরি করে আসেননি, আগের রাত্রে ভোট চুরি করে দেশের প্রধানমন্ত্রী হননি। বন্ধুগণ, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিএনপি ক্ষমতা এসেছে, তারা এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, এবং সোজা পথে, সিধা পথে। পাকা পথটা আপনারা নেন, পেছনের রাস্তা আপনারা দেখেন। আপনারা ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, এই অবৈধ সরকার, তাদের সে আঘাত করে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা 2008 সালে এসেছেন, তাদের সঙ্গে একটা সন্ধি করে আঘাত করে, একথা এই দেশের মানুষ জানে। তারপরে আজকে তাদের সঙ্গে আঘাত করে এখনো সেই বিরাজনীতিকরণের রাজনীতি করছেন, বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরতে চাচ্ছেন। দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বেআইনি ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে গৃহবন্দী করে আটক করে রেখেছেন। আমাদের নেতা যারা তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ভবিষ্যৎ, তাকে আপনারা মিথ্যা মামলার সাজিয়ে আজকে 8000 মাইল দূরে তিনি নির্বাসিত অবস্থায় আছেন। প্লিজ ভাইয়া, 35 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। হায় রে, গণতন্ত্রের কথা বলেন, আপনারা বলেন সোজা পথের কথা। এত ভয় আপনাদের যে আপনার সাধারণ মানুষ, ইউনিয়ন পর্যায়ের মানুষ, তার বিরুদ্ধে মামলা দিতে আপনার ভয়, আপনার দ্বিধা করেন না। আজকে পুলিশকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বাহিনীকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে আপনারা এই শাসনকে টিকিয়ে রাখছেন। আমরা তো পরিষ্কার করে বলতে চাই, খুবই স্পষ্টভাবে বলতে চাই, আপনারা ইতিমধ্যে এই দেশের সর্বনাশ করেছেন, অর্থনীতির সর্বনাশ করেছেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, মাফিয়া গ্রুপ তৈরি করেছেন। সাধারণ মানুষ তারা গরিব থেকে গরিব হচ্ছে, আর আপনারা বড়লোক থেকে বড়লোক হচ্ছেন। আপনাদের আমাদের ক্যাসিনো, আপনাদের সম্রাট সমস্ত কি নাম সমস্ত, তারা আজকে কোথায়? আজকে আপনারা কোভিডের সময়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সেখানেও দুর্নীতি করে আপনারা দ্বিধা করেন না। আপনারা করোনার টিকা নিয়ে দুর্নীতি করেছেন, প্রতি পদে পদে প্রত্যেকখানে আপনারা দুর্নীতি করছেন, মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে আপনারা গোটা দেশকে আজকে একেবারে বলা যায় যে একটা ব্যাংকরাপ্ট দেশে পরিণত করে দিচ্ছেন। বন্ধুগণ, আজকে এই আওয়ামী লীগ এখন আবার চেষ্টা করছে, আবার তারা ক্ষমতায় আসবে ওই ধরনের একটা নির্বাচন দিয়ে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না। তারা আবার ইভিএম চালু করেছে। ইভিএমটা হচ্ছে আরেকটা বড় হাতিয়ার। কি করে ভোট চুরি করা যায়, কি করে ভোট না পেয়েও নিজেকে নির্বাচিত ঘোষণা করা যায়, সে ইভিএম তারা দিয়েছেন। সুতরাং বন্ধুগণ, মজার ব্যাপার হচ্ছে, আপনার যে নির্বাচন কমিশন, হুদা সাহেব চিফ কমিশনার, যিনি নির্বাচন ব্যবস্থাটাকে পুরো ধ্বংস করে দিয়েছেন, তিনিও বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই আপনার নির্বাচন কমিশন গঠন করা উচিত। যাওয়ার সময় হয়েছে তো, এখন তো আর আগের মতো প্রোটেকশন পাবে না। আবার কয়েকদিন আগে তিনি আপনার রাশিয়াতে গিয়ে নির্বাচন পদ্ধতি দেখে এসেছেন। রাশিয়ার একই অবস্থা, একইভাবে যে থাকে সরকারে, হয় সে একটা প্রেসিডেন্ট হয়, না প্রধানমন্ত্রী হয়। এটা আরো মজার জিনিস, একই লোক বারবার প্রেসিডেন্ট হচ্ছে, কখনো প্রাইম মিনিস্টার হচ্ছে। সিস্টেমটা তাই, বাংলাদেশের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। ওটা দেখে এসছেন উনি, যে কিভাবে সেখানে দিনের বেলা কিভাবে ভোট চুরি করা যায় সেটা ট্রেনিং নিয়ে এসেছেন। বন্ধুগণ, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করবার এই যে ভয়াবহ একটা প্রচেষ্টা, এটাকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা সেই নেতার দল করি যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জানতেন যে যদি ব্যর্থ হন নির্ঘাত মৃত্যু, তারপরেও তিনি কিন্তু কোনো ভয় পান নাই। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সক্ষম।
আমরা সেই নেত্রীর দল করি যিনি আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কোনদিন মাথা নত করেন না এখন পর্যন্ত। শুধু এই গণতন্ত্রের মুক্তির জন্য প্লিজ ভাই, আরে দাঁড়াও না, দাঁড়াও, বাস হয়েছে, বলতে হবে। এই ছেলে, এখন পর্যন্ত এই গণতন্ত্রের জন্য অসুস্থ শরীর নিয়ে তিনি গৃহবন্দী হয়ে আছেন। এই দেশের মানুষের জন্য, আমাদের জন্য আমাদের দায় আছে, আমাদের দায়টা আছে। আজকে তাকে মুক্ত করবার দায়, এই জনগণকে মুক্ত করবার দায়, ওইটা বিএনপিকে এই দায় বহন করতে হবে। আপনাদেরকে তাই আকুল আবেদন জানাতে চাই, আজকে শুধু সুশৃঙ্খল হবেন না, বিশৃঙ্খল হবেন না, শুধু পদের জন্য দৌড়াবেন না। নতুন কমিটি হচ্ছে, তার জন্য মাঠ বোঝাই করে দেবেন না। মাঠ বোঝাই করবেন যখন আন্দোলনের ডাক আসবে, মাঠ বোঝাই করবেন যখন দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা মাঠে নামবো, গণতন্ত্রের মুক্তির জন্য যখন আমরা মাঠে নামবো, তখন মাঠ বোঝাই করবেন, রাস্তা বোঝাই করবেন। আসেন, এটাই পথ। আন্দোলন ছাড়া, গণ আন্দোলন ছাড়া, গণ অভ্যুত্থান ছাড়া এই দানবকে সরানো যাবে না। দানবকে সরাতে হলে আমাদের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে, সকল রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই গণ অভ্যুত্থান ঘটাতে হবে। বন্ধুগণ, আমাদের কথা খুব পরিষ্কার, নির্বাচন খেলা আর হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই একটি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন হতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ, এখনো সময় আছে। মানুষের ভাষাগুলো পড়েন, দেয়ালের লিখন দেখেন, দেখে মানে এই নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে সরে যান এবং জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন। শেষ কথা, আমরা কোনো নির্বাচন মেনে নেব না যদি নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে এবং একটি নির্বাচন কমিশন যেটা নিরপেক্ষভাবে পরিচালনা করবে নির্বাচন, সেটা না থাকে। তাই বন্ধুগণ, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দানব যে আছে, সেই দানবকে আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে সত্যি মুক্ত বাতাস, মুক্ত বাংলাদেশ, মুক্ত গণতন্ত্রের সৃষ্টি করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।